বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আমার ভীষণ ভয় করছে। তুর্য ঘুম ঘুম চোখে তাকায় কণ্ঠের দিকে। বুকে আসো আমার। তুর্য কণ্ঠকে টেনে নেয়, কণ্ঠ জাপটে ধরে তাকে। তুর্য কণ্ঠের কপালে চুমু দিয়ে বলল, আমি আছি তো, ভয় কিসের? কণ্ঠ ভ্যা ভ্যা করে কেঁদে বলে, স্যার, আমার মনে হচ্ছে খাটের নিচে একটা ভূত বসে আছে, ডাকছে আমাকে। আমি সাড়া না দিলে এই বুঝি আমায় টেনে নিয়ে নিচে নিয়ে যাবে। তুর্য ফিক করে হেসে উঠল। তাই? ওই তো আসছে। বাবা গো, বুকে ঢুকিয়ে নেন। তুর্য একদম বুকে শক্ত করে চেপে ধরে কণ্ঠকে। পাগলি পাগল তুমি? নট আপনি। আচ্ছা ঠিক আছে। নট ঠিক আছে। আপনি পাগল, আমি পাগলি। ডান ডানা ডান ডান। তুর্য এইবার শব্দ করে হেসে উঠল। আচ্ছা পাগলি, এবার ঘুমাও। শরীরে ব্যথা। তুর্য কণ্ঠের কানের লতিতে চুমু দিয়ে বলল, সকালে ওষুধ খেয়ে নিলে কমে যাবে। না, একটু হাত বুলিয়ে দেন। কোথায়? এখানে। কণ্ঠ নিজের পেটে ইশারা করলো। তুর্য মুচকি হেসে নিচু হয়ে অদূর ছুঁয়ে দেয় কণ্ঠের পেটে। আবেশে চোখ বুজে নেয় কণ্ঠ। সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খোলা মাত্র সাফিনকে দেখে পিলে চমকে ওঠে সাহা খানের। সাপিন আমার ছেলে। সাহা খান সাফিনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। শাহিন খান দোতলা থেকে নেমে আসেন। সাফিন, কখন এলে? জানালি না পর্যন্ত। সাফিন আর নীলা দুজনে ভেতরে ঢোকে। দুজনেই সালাম দেয় সাহা খান এবং শাহিন খানকে। কণ্ঠ নীলাকে দেখে আত্মহারা হয়ে ওঠে। আপু। দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। নীলাও প্রায় ছুটে যায়। সাফিন চেঁচিয়ে উঠল। আসতে নীলা। সবাই অবাক হয়ে সাফিনের দিকে তাকালো। সাহা খান বেশ উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করে, সাপিন, তুই হঠাৎ ওকে আস্তে আস্তে চলতে বললি কেন? সাফিন মুখে হাসি ঝুলিয়েই বলল, তোমরা যা ভাবছো তাই। তোমাদের বৌমা মা হতে চলছে, আর তোমরা দাদা দাদি। বাড়িতে নতুন অতিথি আসে শুনে খুশিতে আত্মহারা হয়ে ওঠে সবাই। কণ্ঠ শক্ত করে জড়িয়ে ধরে নীলাকে। সে বেশ লজ্জা পায়। ওদিকে মিষ্টির প্লেট নিয়ে আসে অহনা খান। দেখি, হ্যাঁ করো তোমা। নীলার মুখে মিষ্টি তুলে দেয় অহনা খান। সবাই বেশ ব্যস্ত হয়ে ওঠে ওদের নিয়ে। এই সবের মধ্যে কণ্ঠের বেশ রাগ হয়। সেও মা হতে চায়, তাহলে তার বেলায়ও সবাই কত খুশি হবে। অনেকদিন পর কলেজে পা রাখলো কণ্ঠ। সবাই ক্যান্টিনে বসেছিল। কণ্ঠ এসে ওদের সাথে যোগদান করে। হেই গাইস, কি অবস্থা তোদের? ক্লাসে না গিয়ে এখানে? কণ্ঠ লক্ষ্য করে দেখলো সবার মুখে চিন্তার ছাপ। কি হয়েছে তোদের? কি নিয়ে ভাবছিস? তারিফ সূক্ষ্ম শ্বাস ফেলেই বলে, আর বলিস না কণ্ঠ, শানের অবস্থা খুব খারাপ। কেন, কি হয়েছে ওর? তারিফ, সোহা, তাহিয়া, রিয়া সবাই কণ্ঠকে আস্তে আস্তে সবটা খুলে বলে। সব শুনে চোয়াল শক্ত করে নেয় কণ্ঠ। গরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, কোথায় আছে ও এখন? ক্লাবের এক পাশে বসে আছে সান, হাতে তার ড্রিঙ্কস। আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে। কণ্ঠ সানকে দেখা মাত্র এগিয়ে গেল। কণ্ঠকে দেখে চমকে ওঠে সান। কণ্ঠ, তুই? আরে তোরা সবাই এখানে কি করছিস? কণ্ঠ তার ছেলের হাসি হেসেই বলে, আমি ভাবতেও পারিনি তুই এসব করবি। সান মাথা নত করে নেয়। আমি সত্যি পারিনি রে। কণ্ঠের প্রচন্ড রাগ হয়। সে না চাইতেই সানের গালে থাপ্পড় বসিয়ে দেয়। কণ্ঠ, তুই? সোহা কিছু বলতে যাবে তার পূর্বেই কণ্ঠ তাকে হাতের ইশারায় থামিয়ে দেয়। সান গালে হাত চেপে ধরে। আমাকে? হ্যাঁ, আমি তোকে থাপ্পড় দিয়েছি। কি পারলি না তুই? একটা মেয়েকে ওভাবে ছেড়ে চলে আসলি। এটা কি সুন্দর করে পারলি? এখন আবার এই যে ছাইপাশ খাচ্ছিস, এইটাও খুব পারছিস, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে কাছে আনতে পারিস না। সান কাপা কণ্ঠে বলে, আমি তো কিছুই করি না। ওকে এনে কোথায় রাখবো, কি করব? কণ্ঠ তাচ্ছিল্য করে বলল, ইচ্ছে থাকলে সবই সম্ভব। তোকে আর কিছুই করতে হবে না। এখন যা করার আমিই করব।
সবাই অবাক হয়ে কণ্ঠকে জিজ্ঞাসা করে। কি করবি তুই? বাড়ির কলিং বেল বাজা মাত্র দরজা খুলে দেয় একজন বৃদ্ধ মহিলা। আপনারা? কণ্ঠ, সোহা, তারিফ, তাহিয়া এবং রিয়াকে দেখে চমকে যায় তোহা। কণ্ঠ আপু, তারিফ ভাইয়া, তোমরা? তো কণ্ঠ তোহার দিকে এগিয়ে যায়। ওদিকে বৃদ্ধ মহিলা কণ্ঠকে থামিয়ে বলে। আপনারা এখানে আসার কারণ ঠিক বুঝতে পারলাম না। কণ্ঠ বেশ ভদ্রতার সাথেই বলল, আসলে আন্টি, আমরা তুহাকে নিয়ে যেতে এসেছি। বৃদ্ধ মহিলা ভ্রু কুঁচকে তাকালো তোহার দিকে, অতঃপর প্রশ্ন করে কণ্ঠকে। নিয়ে যেতে এসেছো মানে? ও কোথায় যাবে? কণ্ঠ আগের নাই বলে ওঠে। শানের কাছে। সুফিয়া বেগম বেশ তেতে উঠল। ও কোথাও যাবে না, ওর বিয়ে ঠিক হয়েছে। আর ও যদি... আপনি থামুন। কণ্ঠ সুফিয়া বেগমকে থামিয়ে দিল। তোহার দিকে সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে। ইতোমধ্যেই তোহা কেঁদে কেটে একাকার অবস্থা। তুমি আমাকে বলো, তুমি কি যেতে চাও? তোহা এক পলক তাকালো সুফিয়া বেগমের দিকে। তিনি চোখ রাঙিয়ে বলল, যদি আজ তুই যাস তাহলে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। এটা কিন্তু আমার শেষ কথা। তোহা মাথা নিচু করে নেয়। কণ্ঠের হাত ধরেই বলে, কার সাথে যাব আপু? সান আমাকে ছেড়ে চলে গেছে। কণ্ঠ তোহার বাহুতে হাত রেখে বলল, ও পরিস্থিতির শিকার, কিন্তু এখন ও আছে, তুমি বলো যাবে? তোহা সাহস করে কণ্ঠের হাতে হাত রাখলো। কণ্ঠে ওকে নিয়ে বের হতেই যাবে, তখন সুফিয়া বেগম চেঁচিয়ে উঠল, তুই কিন্তু আর কখনো এই বাড়িতে ফিরে আসতে পারবি না, মনে রাখিস। তোহা এক নজর বাড়িটা দেখে কণ্ঠের সাথে এগিয়ে যেতে লাগলো। ফ্লাইট সবেমাত্র ল্যান্ড করেছে। একটা ট্যাক্সি ডেকে নেয় তোফায়েল। বাড়ির কাউকে জানাতে চাইছে না, ওখানে গিয়ে সবটা সবাইকে বুঝিয়ে বলবে। আমার হাতটা ধরে রাখবেন, আমার একটু ভয় লাগছে। তোফায়েল অরিনের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আসলেই মেয়েটা খুব সহজ সরল। তোফায়েল অরিনের হাতটা শক্ত করে ধরে গাড়িতে উঠে বসলো। সকাল সকাল রান্না করতে ব্যস্ত আনিকা আহমেদ, ওনাকে সাহায্য করছে তনয়া আহমেদ। সবেমাত্র চায়ের কাপে চুমুক দিলেন আহাদ আহমেদ, তৎক্ষণাৎ বাড়ির কলিং বেল বেজে বেজে উঠল। কে এসেছে গো? রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল তনয়া আহমেদ। আহাদ আহমেদ উঠতে যাবেন, তখন সাহাদ আহমেদ এসে বলল, তুমি বসো ভাইয়া, আমি দেখছি। আচ্ছা। সাহাদ আহমেদ এগিয়ে গেলেন সদর দরজার দিকে। দরজা খোলা মাত্রই তিনি চমকে ওঠে। তুফাইল, বাবা আমার। আবেগে ছেলেকে বুকে চেপে ধরলো সাহাদ আহমেদ, চেঁচিয়ে উঠল, ভাইয়া দেখো কে এসেছে। আহাদ আহমেদ উঠে দরজার কাছে গেলেন। তুফাইলকে দেখে অধর প্রসারিত করে হেসে উঠল। তুফাইল, আয় আয়, ভেতরে আয়। তুই আসবি জানালি না? তুফাইল ভেতরে আসলো না, হাত বাড়িয়ে কাউকে ডাকলো। অরিন হাত বাড়িয়ে দেয়, ওকে নিয়ে ভেতরে প্রবেশ করলো তুফাইল। সাহাদ আহমেদ উৎফুল্ল কণ্ঠে আনিকা আহমেদকে ডাকতে লাগলেন। কই গো, এসো দেখো কে এসেছে। ভাবি, তুমিও এসো তাড়াতাড়ি। তনয়া আহমেদ এবং আনিকা আহমেদ দুজনেই বেরিয়ে আসে। তুফাইলকে দেখে দুজনেই রীতিমতো নির্বাক। ওরা সত্যিই এখন ওকে আশা করেনি। আনিকা আহমেদ আবেগে কেঁদে ওঠে। তুফাইল আলতো হাতে মাকে জড়িয়ে ধরে। কাঁদছো কেন? এই তো আমি এসে গেছি। তুফাইলের কথায় আনিকা আহমেদের কান্নার বেগ বাড়তে লাগলো। তুই এতদিন মায়ের সাথে কথা না বলে থাকতে পারলি? এত অভিমান? তোফায়েল মুচকি হাসে। ওদিকে চুপচাপ দাঁড়িয়ে আছে অরিন। তনয়া আহমেদ ওর কাছে গিয়ে বাহু ধরেই বলল, তুমি কে? তুফাইল ওকে? সবাই এবার অরিনের দিকে লক্ষ্য করলো। আনিকা আহমেদ তুফাইলকে উদ্দেশ্য করেই বলেন, হ্যাঁ রে তুফাইল, ও কে? তুফাইল অরিনের দিকে তাকিয়ে এক বাক্যে বলে ওঠে, আমার স্ত্রী। আনিকা আহমেদ চমকে ওঠেন। কি, তুই বিয়ে করেছিস? তুফাইল কিছু বলতে যাবে, তার পূর্বেই আনিকা আহমেদ চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলে, ও মাগো, তুই এতই রাগ করলি যে কাউকে কিছু না জানিয়েই বিয়ে করে ফেলি? ছি তুফাইল, তোর থেকে আমি এটা আশা করিনি। তনয়া আহমেদ আনিকা আহমেদকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, আহা ছোট, আগে তুফাইল কি বলতে চাইছে
সেটা শুন। না আপা, আমি কিছু শুনতে চাই না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। আনিকা আহমেদ রেগে দোতলায় চলে গেল। ওদিকে তুফাইল সবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে সবাই জানতে চায় সবটা। একে একে সবকিছু খুলে বলে সে। তনয় আহমেদ প্রচন্ড রকম খুশি হয়, অরিনের কাছে গিয়ে ওর হাত ধরে বলে, অরিন মা, তুমি মন খারাপ করো না। ছোটটা একটু অবুঝ, এখন রেগে আছে তাই এমন করছে। রাগ কমে গেলে ঠিক তোমাকে কাছে টেনে নিবে। অরিন নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। তুফাইল চোখের ইশারায় বলল শান্ত থাকতে। হ্যালো, কোথায় তুমি? কলেজ থেকে উধাও হয়ে গেলে হঠাৎ। সকাল থেকে কলেজে কণ্ঠকে দেখতে পাচ্ছে না। বার কয়েক ফোন করার পরেও কণ্ঠ রিসিভ করেনি। অবশেষে লাস্টবার কল করা মাত্র সে রিসিভ করলো। তাতেই ঝাঝালো কণ্ঠে কথাগুলো বলে উঠল তুর্য। কি হলো, কিছু বলছো না কেন? কোথায় আছো তুমি? কণ্ঠ বেশ উদ্বিগ্ন হয়ে বলল, স্যার আপনি প্লিজ তাড়াতাড়ি ধানমন্ডির দিকে যে কোর্ট প্রাঙ্গণ আছে ওখানে চলে আসুন। তুর্য ভ্রুকুটি করে শুধায়, কোর্টে কেন? প্লিজ আপনি আসুন আগে, এরপর সবটা বলবো। তুর্য তৎক্ষণাৎ কলেজ থেকে বেরিয়ে পড়ল। ফোন কানে রেখেই গাড়িতে উঠে বলল, আসছি আমি। কণ্ঠ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রবেশ করলো তুর্য। কণ্ঠ, কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? তুর্য কণ্ঠের কাছে ছুটে আসে। হ্যাঁ আমি ঠিক আছি, চলুন আপনি আমার সাথে। কোথায়? আহা, এত প্রশ্ন না করে চলুন না। কণ্ঠ তুর্যকে নিয়ে কোর্টের ভেতরে যায়। সোহা, সান, তারিফ, তাহিয়া, রিয়া আর আরেকটা মেয়ে উপস্থিত আছে। অবাক দৃষ্টিতে তাকালো তুর্য কণ্ঠের দিকে। কি হচ্ছে এখানে? কণ্ঠ তুর্যের সামনে একটা কাগজ ধরেই বলল, এখানে সাক্ষী হিসেবে আপনি সাইন করে দিন। কিসের সাক্ষী? বিয়ের। মানে? আপনি সাইন করুন, এরপর সব বলছি। কণ্ঠ এক প্রকার তুর্যকে দিয়ে জোর করে সাইন করিয়ে নেয়। এরপর নিজেও সাইন করে। তারিফ দুটো বিয়ের মালা নিয়ে আসে। একে অপরকে মালা পরিয়ে দেয় তোহা এবং সান। এত সময় পর তুর্য বুঝতে পারল তোহা আর সানের বিয়ে হয়েছে। তুর্য কণ্ঠের হাত টেনে নিয়ে সাইডে সরে গিয়ে দাঁড়ালো। কি হচ্ছে এগুলো? ওদের ফ্যামিলি কোথায়? এসবের মধ্যে তুমি? কণ্ঠ ফিক করে হেসে উঠল। ভালোই তো করেছি, দুজনের ভালোবাসার মানুষকে এক করে দিলাম। তুর্য কণ্ঠের হাত ধরেই বলে, যদি এসবের মধ্যে তোমার কিছু হয় তখন কি হতো? কিছুই না, ভয় পাওয়ার দরকার নেই। আর এমনিতেই তো আপনি আছেন আমাকে রক্ষা করার জন্য। কণ্ঠ আর তুর্য কথা বলছে। দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে সান, তারিফ, তোহা। সান অকপটে বলে ওঠে, আমরা সেই ছোট থেকে ফ্রেন্ড, কিন্তু কণ্ঠ আর রিয়া সাথে তো কলেজে এসে দেখা হয়েছে, তবুও মেয়েটা আমাদের কত আপন হয়ে উঠেছে। তারিফ সহমত পোষণ করে বলে, ঠিক বলেছিস, সবকিছুতে আগে আগে থেকে সব সমস্যার সমাধান খুঁজে দেয়। সান কি একটা ভেবে কণ্ঠের দিকে এগিয়ে যায়। তুর্য কণ্ঠকে ইশারা করে তৎক্ষণাৎ সান এসে কণ্ঠকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ কণ্ঠ। কণ্ঠ সানের ঘাড়ে হাত দিয়ে বাহবা দেয়, কিন্তু ওদিকে অন্য একজন মুখ ঘুরিয়ে নেয়। তার বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা করছে। কণ্ঠ, আমাদের যেতে হবে। কোথায় যাব স্যার? তোমাদের বাড়িতে। রিয়া, তুমিও এসো। রিয়া আর কণ্ঠ বেরিয়ে পড়ল। যাওয়ার পূর্বে তারিফ বলল আজকে রাতে তোহা আর সানকে ওদের কাছে রাখতে, কাল এসে ঠিক করবে কি করা যায়। বাড়িতে এসে এমন কিছু দেখবে আশা করেনি কণ্ঠ। অরিন ওর সামনে দাঁড়িয়ে আছে। এই সেই মেয়ে যার সাথে কিছুদিন আগে তার ফোনে কথা হয়েছে। কণ্ঠ ছুটে যায় অরিনের কাছে। ও মাই গড, তুমি এখানে? ভাইয়া নিয়ে এসেছে? অরিন কিছু বলতে পারলো না। তোফাইল সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে উঠল, হ্যাঁ, তোর কথা শুনে নিয়েছি বোন, বউ বানিয়েই ফেলেছি। কণ্ঠ অরিনকে জড়িয়ে ধরল। ওয়াও, সত্যি বিশ্বাস হচ্ছে না। বাই দ্য ওয়ে, বিয়ে কখন করেছো? তাহলে অবশ্যই পার্টি চাই। কিন্তু ভাইয়া? হ্যাঁ পাবি। তুর্য কেমন আছো? তুর্য সৌজন্যমূলক হাসি মুখে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো ভালোই আছি, থ্যাঙ্কস। আমার এক কথায় বোনটাকে নিয়ে এসেছো। কণ্ঠ মাঝখানে থেকে বলে ওঠে, তোমরা কথা বলো, আমি বাকিদের সাথে দেখা করে আসছি। কণ্ঠ দৌড়ে ওপরের ঘরে যায়। তনয়া আহমেদকে দেখা মাত্র জড়িয়ে ধরে।
বড় মামি। তনয়া আহমেদও কণ্ঠকে জড়িয়ে ধরে। কেমন আছিস? এই তো তোমাদের দেখা মাত্র ভালো হয়ে গেছি। তাই? আচ্ছা ছোট মামি কেমন আছে? কোথায় উনি? তোর ছোট মামি সেই তুফাইলের সাথে রাগ করে নিজের ঘরে বসে আছে। তাহলে আমি দেখা করে আসি। না, এখন যাস না, ওকে একটু একা থাকতে দে। তুই বরং এই চা নিয়ে যা স্টাডি রুমে, ওরা খুশি হবে। কণ্ঠ চায়ের ট্রে নিয়ে স্টাডি রুমে গেল। ওখানে বসে আছে আহাদ আহমেদ এবং সাহাদ আহমেদ। আমি কি ভেতরে আসবো? কণ্ঠের গলা শুনে আহাদ আহমেদ এবং সাহাদ আহমেদ দুজনেই ঘাড় ফিরিয়ে তাকালো। কণ্ঠকে দেখে বেশ খুশি হয় দুজনে, কিন্তু আহাদ আহমেদ খুশিটা চেপে যায়। আয় কণ্ঠ। সাহাদ আহমেদ তাকে ভেতরে আসতে বলে। কণ্ঠ ভেতরে এসে সেন্টার টেবিলের ওপর চায়ের ট্রে রাখলো। কেমন আছেন আপনারা? দুজনেই বেশ ভালো করেই বলে ভালো আছে। আহাদ আহমেদ চায়ের কাপে চুমুক দিয়েই বলল, তা তুমি কি আজ এখানে থাকবে? কণ্ঠ গলা খাদে নামিয়ে বলে, না স্যার আছেন, ওনার সাথে ফিরে যাব। আহাদ আহমেদ আনমনেই বলে উঠল। ও, কণ্ঠ তাড়াহুড়ো করেই বলল, আচ্ছা আপনারা থাকুন, আমি নিচে যাচ্ছি। কণ্ঠ রুম থেকে বের হতে যাবে তখন আহাদ আহমেদ মৃদু স্বরেই বলল, কাল একটা অনুষ্ঠান আছে তুফাইল আর অরিনকে নিয়ে, তোমরা কিন্তু এসো। আমি অবশ্য জানিয়ে দিতাম, কিন্তু তোমরা যখন আজ এসেছো তাই বলে দিলাম। কণ্ঠ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আহাদ আহমেদ ফের বলল, পারলে 2-3 দিনের জন্য এসো একেবারে, অনেকদিন তো এখানে থাকো না। কণ্ঠ থাকার কথা শুনে গদগদ হয়ে ওঠে খুশিতে। সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে যায় কণ্ঠ আর তুর্য। কণ্ঠ কয়েকবার তুর্যকে ডাকলেও সে শোনে না। হঠাৎ রাগের কারণ বুঝতে পারল না কণ্ঠ। নীলার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলো কণ্ঠ। এরপর অহনা খান, সাহা খান এবং কণ্ঠ মিলে সবার জন্য খাবার বেড়ে দেয় টেবিলের ওপর। সব তো ঠিকই খেয়ে নেই, কিন্তু তুর্য বাদে। কণ্ঠ কয়েকবার খাওয়ার জন্য ডেকেছিল তাকে, কিন্তু সে বলেছে খিদে নেই তার, তাই আর জোর করেনি কেউ। রুমে এসে দরজা বন্ধ করে দেয় কণ্ঠ। তুর্য বিছানার এক পাশে শুয়ে আছে। কণ্ঠ আলমারি থেকে একটা ঢিলাঢালা একটা কামিজ বের করে পরে নেয়। লাইট অফ করে বিছানায় এসে শুই কণ্ঠ। কি হয়েছে আপনার? কণ্ঠ তুর্যকে পেছন থেকে জড়িয়ে ধরে কথাটা জিজ্ঞেস করে। তুর্য কণ্ঠকে সরিয়ে দেয়। কিছু হয়নি আমার, ঘুমাবো, গুড নাইট। কণ্ঠ আবারও জড়িয়ে ধরে তুর্যকে। ঘুম না, আগে বলুন মন খারাপ কেন? মন খারাপ থাকলেও কি, না থাকলেও কি। কণ্ঠ ফিক করে হেসে উঠল। হুট করে তুর্যের ওপর উঠে বসে। কি করছো কি? নামো। আগে বলতে হবে কি হয়েছে। বললাম তো কিছুই না। আচ্ছা ঠিক আছে, তাহলে জড়িয়ে ধরুন। তুর্য অকপটে বলে ওঠে। কেন, তোমার শান আছে না? তোমাকে জড়িয়ে ধরতে বলো। কণ্ঠ এইবার বুঝতে পারে তুর্যের রাগের কারণ। সে শব্দ করে হেসে উঠল। এইটা কারণ? আচ্ছা, এই জন্য আপনার এত অভিমান হয়েছে? তুর্য দ্রুত বলে ওঠে। না, আমার কোনো অভিমান নেই। কণ্ঠ মেকি রাগ দেখিয়ে বলল, আপনি কি আমাকে জড়িয়ে ধরবেন নাকি সামনের কাছে চলে যাব? তুর্য সুচালো দৃষ্টিতে তাকালো কণ্ঠের দিকে। এত সাহস! বলেই কণ্ঠকে নিচে নিয়ে আসে। তুমি আমার, তাহলে আমি ছাড়া আর কেউ স্পর্শ করবে না। কণ্ঠ তুর্যের গালে আদুরে স্পর্শ দেয়। ও তো বন্ধু হয়, এত রাগ করতে আছে? তুর্য বেশ গাল ফুলিয়ে বলে উঠল। যাই হোক, আমি যা বলেছি তাই। তোমাকে কেউ স্পর্শ করলে আমার কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, কেউ ধরবে না। এখন আমাকে জড়িয়ে ধরুন, আমি ঘুমাবো। তুর্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কণ্ঠকে। কণ্ঠ সায় দেয়। জানালার এক পাশে দাঁড়িয়ে আছে তোহা। আজ তার মনটা ভীষণ খারাপ, কিন্তু তার তো হওয়ারই নয়। সে তো পেয়েছে নিজের মনের মানুষটাকে, তবে কেন তার মন খারাপ? কারণটা বোধ হয় সে ছেড়ে আসাটা। সূক্ষ্ম শ্বাস ফেলে রুমের ভেতর আসে সান। কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখে তোহা। সানকে তার বুকের ভেতর দুমড়ে মুচড়ে উঠল। লোকটা কি করে পারলো তাকে? তোহা,
সানের ডাক শুনেও মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো তোহা। সান তোহার দিকে কিছুটা এগিয়ে গেল। খুব অভিমান করছো আমার উপর? তোহা অস্ফুট স্বরেই বলল, না তো, আমি অভিমান করার কি? সানের গলা কাঁপছে, কথা বলতে পারছে না সে। সত্যিই সে মেয়েটাকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে। ফট করে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাকে ক্ষমা করে দেবে? আমি সত্যি অন্যায় করছি, ট্রাস্ট মি, আমি তোমাকে ভালোবাসি। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।